জন্ম, পূর্বজন্ম। অনেকেই বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। কিন্তু যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্য বলবো, এরকম অনেক ঘটনা আছে যেখানে হয়তো কোথাও না কোথাও যারা অবিশ্বাস করেন তারাও কোথাও না কোথাও হয়তো মনে একটা প্রশ্ন জাগে, হলেও হতে পারে। কিছু উপমা দেব, শান্তি দেবী অ্যান্ড আরও অনেক আছে, যেমন রাজস্থানের একটা ঘটনা আছে, তারপর হলো আগ্রার ওদিকে একটা ঘটনা আছে, যেটা জীবনের 1001 গল্পে অলরেডি কভার করেছে, এখানেও বলেছি। তো কেন বলছি যে অবভিয়াসলি আজকে পূর্বজন্মেরই একটি ঘটনা, এবং আমার তো মনে হয়েছে এটা পূর্বজন্মই, কারণ এইরকম মানে এত ক্লিয়ারলি এরকম মানে ভিজুয়াল আসা বা ভিশন আসা পসিবল না। নাম, ঠিকানা, নক্ষত্র, এটা কি করে পসিবল, সত্যি কি করে পসিবল। হ্যাঁ, পূর্বজন্মের ঘটনাটা শোনাবো, কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে অনেকগুলি ঘটনা আছে, কারণ লাইভে আমি দৈবিক ঘটনাটা শোনাতে পারিনি, মানে দৈবিক ঘটনা শুনিয়েছিলাম কিন্তু সেটা নেটওয়ার্কে এমনই হয়েছিল যে কেটেই গেছে, ওই লাইভটা আসেইনি। তো ভাবলাম যারা পাঠিয়েছে এত কষ্ট করে, ওয়াই নট আমি এই রেকর্ডেডটাতে দিয়ে দিই। অ্যান্ড অলসো পূর্বজন্মেরও ঘটনা আছে। না, আজকে আর দেরি করবো না, শুরু করে দিচ্ছি। প্রথমে আমি মোনালিসার ঘটনা নিয়ে নেব। তো মোনালিসা পাঠিয়েছেন, এবং এটা না দৈবিক ইন্ডিকেশন, মানে কি জানো তো, দৈবিক ইন্ডিকেশন পেলে আমরা আমাদের যে গতানুগতিক লাইফটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, কিভাবে একটা নর্মাল লাইফ থেকে সাধন ভজনের পথে চলে যায় মানুষরা, এর উৎকৃষ্ট উপমা হলো আজকের এই ঘটনাটা। তো মোনালিসা এখানে একটা নাম মেনশন করেছেন ওনার গুরু বলে, বা উনি খুবই ওনাকে সম্মান তো করতেন, রেসপেক্ট তো করতেন, এবং খুব মানে কি বলবো, একটা গুরুদেবের স্থান যাকে বলা হয় না, ওটাই দিয়েছিলেন ওনাকে, দিলীপ চ্যাটার্জি। তো ভদ্রলোক রেলওয়েতে চাকরি করতেন, এবং ওনার একটা ডে টু ডে লাইফ যেমন চাকরিরতা মানুষের থাকে ওরকমই ছিল। এবং উনি যেইখানে থাকতেন সেটা কিন্তু একদম পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ। সবসময় কারেন্ট থাকতো না, বলতে গেলে কারেন্ট নেই আর কি, ওই লম্ফকুপি আলো দিয়েই কিন্তু ওদের কাজ করতে হতো। তো উনি যখন ডিউটির থেকে ফিরে আসতেন, ওনার দিন মানে উনি কি করতেন আর কি, রেগুলার রুটিন, একটা লম্ফ নিয়ে আসতেন, পুকুর পাড়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর উনি ঘরে ঢুকতেন, অ্যান্ড তারপর টিফিন খাওয়া, দেন ডিনার করা। তো একদিন কি হয়েছে, ওইরকমভাবে উনি অফিস থেকে ফিরে এসে না পুকুরে গেছেন, এবং পুকুরে না একটা বারবার একটা পাথরের মধ্যে ওনার পাটা ঠেকছে। উনি অবাক যে কী হলো, বারবার কেন পাটা ঠেকছে, কি হলো ব্যাপারটা। তো এরকম না 3-4 দিন, মানে নেক্সট দিনও এরকম হয়েছে, তারপরের দিনও এরকম হয়েছে। তো একদিন বলেছে না দেখি তো, কিন্তু পা দিয়ে না উনি বুঝতে পারছেন পাথরটা এমন শক্ত হয়ে লাগা, মানে লাগছে পায়ে, যেমন ওটাকে কিন্তু তুমি মানে ইজিলি নড়াতে পারবে না। ওটার জন্য উনি বর্ষা বা শাবল, যেটাকে আমরা বলি বাংলায়, সেটা নিয়ে আসলেন, এবং শাবল দিয়ে কিন্তু ওই পাথরটাকে না উঠিয়েছেন। দেখে একটা কোষ্টি পাথরের এইটুকুনি মূর্তি। উনি না বুঝতে পারছেন এটা কার মূর্তি, কারণ পুরো কাদায় লেপা। তো উনি বললে ঠিক আছে, পুকুরের জলে আমি ধুয়ে নিই। তো পুকুরের জলে উনি ধুতে গেছেন। কাদা জল কেমন হয় আর রক্তর জল কেমন হয় তোমরা তো জানো। ওই কোষ্টি পাথরের মূর্তিটা যে উনি ধুচ্ছেন না, পুরো রক্তে, মানে পুরো রক্তে লাল হয়ে গেছে, রাঙা হয়ে গেছে সেই পুকুরের জলটা। উনি ভয়ার্চটা ওখানেই রেখে উনি চলে আসলেন, এবং সেই রাত্রেই দেবীর স্বপ্নাদেশ পেলেন যে তুই ওখান থেকে তোলে নিয়ে আয় এবং মন্দিরের প্রতিষ্ঠা কর, এবং আমি যা যা বলবো লোকের হিত কর, লোকের মঙ্গল কর। তো ওই যে মার আদেশ পেয়েছিলেন, তারপর ওই কোষ্টি পাথরের মূর্তি উনি কিন্তু সিংহাসনে বসিয়েছেন, মানে মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। এবং মোনালিসা যেমন বললেন যে উনি কিন্তু মার একনিষ্ঠ ভক্ত ছিলেন, এবং উইদাউট এনি মানে লোভ, উইদাউট এনি পয়সা করি উনি কিন্তু সবার সেবা করে যেতেন আর কি। অনেক দুস্থরাই আসতো, যে পয়সা করি নি, উনি কিন্তু নিজের গাটের করি ওনাদেরকে দিতেন, সাহায্য করতেন। কারো কিছু লাগবে, ধরো কোনো আর কি তাবিজ বা মাদুলি বা স্টোন লাগবে, তো উনি হয়তো ফিনান্সিয়ালি সেই যজমান হয়তো অতটা ফিনান্সিয়ালি স্টেবল নয়, ওই ক্ষেত্রে কিন্তু উনি নিজে গাটের পয়সা খরচ করে স্টোনটা ওনার ধারণ করাতেন। তো আমার মনে হয় প্রকৃতিক সাধক বা সাধু এরকমই হয়, আর মা হয়তো ওটার জন্য ওনাকে মানে চুজ করেছিলেন আর কি। মোনালিসাও গেছেন ওনাদের বাড়িতে ওনার কাছে তো একাধিকবার, এবং অনেক প্রবলেম নিয়ে বলেছেন উনি, মানে ওনার কথা, ওনার কথাগুলি এমন হতো না যে ওখানেই তুমি হয়তো হিল হয়ে যাবে। যাই হোক, উনি দেহ রেখেছেন। এখন ওনার যে ছেলে, নাম নিতে কোনো বাধা নেই, তাই বলছি শঙ্কর চ্যাটার্জি, উনিও কিন্তু দেখেন, কিন্তু উনি একটা মূল্য নেন আর কি। তো যেটা বললাম যে ভগবানের কিছু না কিছু হয় না, সবার একটা একটা স্পেসিফিক টাইম, ভগবানের হাতে কিন্তু সব কিছু লেখা, যে এই বছরের পর এটা হবে তোমার, তুমি যখন এই বছরে যাবে তোমার পথটা আলাদা হবে, সব কিন্তু ডেস্টিনিতে লেখা। আর আবার এটা
প্রমাণ হলো আমরা তারই হাতের পুতুল। তাই তো, কেমন লাগলো বলো মোনালিসার ঘটনা? থ্যাংক ইউ সো মাচ মোনালিসা। মোনালিসার সঙ্গে আরেকজনের ঘটনা শেয়ার করেছিলাম, সে হলো মিতালি ধর। সে পাঠিয়েছিল, এবং মানে বাচ্চা যেমন, আমার বাচ্চা যদি কষ্ট পায় আমি তো একদম ছটফট করে উঠবো কীভাবে ওকে হিল করাবো, ঠিক তেমনই আমরাও তো বাচ্চা ওনার। আমরা যখন কষ্টে ছটফট করি যে নিরুপায় হয়ে কি করব, এই বুঝি শেষ। যখন পুরোপুরি ডিপ্রেশন, পুরো ফ্রাস্ট্রেশন ঘিরে ধরে, তখন হয়তো ওনার কাছে সুপ্রিম পাওয়ার থেকে কোনো না কোনো ইন্ডিকেশন আমরা পাই, যেটা পেয়েছিলেন মিতালি। তো মিতালির একদিন কি হয়েছিল, মিতালির হাজব্যান্ড অ্যান্ড মিতালির বিয়ে হওয়ার পর মিতালির হাজব্যান্ডের রমরমা বিজনেস ছিল, এক দুটো দোকানও ছিল, বেশ ভালো আর কি, হ্যাঁ, স্টেবল লাইফ। মানে সত্যি কথা বলতে গেলে ও যদি চাইতো, ধরো আজকে 4 চাকা কিনবো 4-5 লাখ টাকার, তো আজকেই কেনার অকাতটুকু ছিল, মানে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু হঠাৎ মিতালি যেটা বললো, তখন ওর কোনো ইস্যু আসেনি, অ্যান্ড ওরা ট্রাই করছে, হচ্ছিল না। আস্তে আস্তে না ওর ফিনান্সিয়াল কন্ডিশনটা ডাউন হতে হতে এতটাই ডাউন হয়ে গেল, ওর দোকান বিক্রি করতে লাগলো, বসত বাড়ি বন্ধক রাখতে লাগলো, মানে নানা রকম দেনায় জর্জরিত। বলে না যে সব দিক দিয়ে, মানে হেলথ ইস্যু আসছে, মেন্টাল ইস্যু, ফিজিক্যাল ইস্যু তো বটে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো হয় না, ওই সময় হয়তো দুজনেরই এরকম কন্ডিশন হয়েছিল বলে ঝগড়াঝাটিটা বেশি হচ্ছিল। যাই হোক, মানে মোট কথা না, কখনো কখনো মিতালি এটাই বলছে, মনে হচ্ছে কি এখনই সব শেষ করে দিই, সব শেষ করে দিই, আর তো নেই, এখানেই শেষ আমার। কারণ আর তো সব শেষ হয়ে গেছে, কোনখান থেকে নতুন আলো আমি পাবো, কোথার থেকে নতুন কিছু হবে আমার লাইফে, সব শেষ, মানে এখানেই শেষ। তো হঠাৎ একদিন উনি স্বপ্ন দেখেন, বলে আমি প্রথমে উনি ঠাহর করতে পারেননি মিতালি যে কোন দেবীর স্বপ্ন উনি দেখছিলেন। উনি দেখেন যে একজন মহিলা এসে বলছেন যে অমুক পাড়ায় যা, অমুক একজন আছে, ওখানে আমি আছি, তুই যা, গেলেই হবে, উনি যা করার করে নেবে, দেখবি তুই অনেকটা আরাম পেয়েছিস। তো ওনার হাজব্যান্ডকে পরের দিন সকালে যখন বললেন, হাজব্যান্ড বলছে আসলে তুমি এতটাই, মানে মাথার মধ্যে এত স্ট্রেস না, হয়তো সব মানুষই জানো তো প্রবলেমের সলিউশন খুঁজতে থাকে, যে কেউ এসে যদি সলিউশন দিয়ে দেয়, ওই স্বপ্নেই হয়তো ওইটাই দেখছে যে কোনো ভদ্রমহিলা এসে তোমাকে সলিউশন দিচ্ছে। প্রথমে পাত্তা দেয়নি, এবং মানে কন্টিনিউয়াস কয়েকদিন উনি কিন্তু সেমই বলেছেন, এবং একবার তো উনি রেগে গেছিলেন, বললাম না হ্যাঁ এত কষ্ট পাচ্ছি, যা অমুকের কাছে। তো পরের দিন সকালে যখন হাজব্যান্ডকে বলছে, এবার কিন্তু ধমক দিয়ে আমাকে বলেছে, তো বলছে চলো তাহলে। তো উনি ঠিক ওই পাড়াতে, কিন্তু ওর বাড়ির থেকে 40-45 মিনিট দূর, ওই পাড়াতে না ওরা গেছে, না ওর হাজব্যান্ড কোনোদিনও গেছে, না ওই ভদ্রলোককে চেনে। ওরা গেছে, গিয়ে না যখন ঢুকছে না, দেখে কি দেওয়ালে দেওয়ালে সাপ, মানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু মনসা মন্দিরে ওরা এসছে। অ্যান্ড ওখানে না পুরোহিত ওনাদেরকে দেখিয়ে বলছে, তোমরা কি অমুক জায়গার থেকে এসছো? ওরা আরও অবাক, কারণ পুরোহিত ওনাকে চেনেন না, ওনারাও পুরোহিতকে চেনে না, তো হঠাৎ একদম পার্টিকুলার ওই জায়গার থেকে এসে পুরোহিত কি করে জানলেন, তাই না? তো বলছে হ্যাঁ এরকম, বলছে আসো আসো তোমাদের সাথে কথা আছে। তো ওনাদেরকে বসিয়ে বলছে যে হ্যাঁ বলো। তো বলছে পুরোহিত মশাই এরকম স্বপ্ন পাচ্ছিলাম, ওনাকে তো আমি চিনতে পারিনি, তো আমাকে বলছে আপনার কাছে আসতে, আপনার কাছে আসলেই নাকি আমার সমস্যার সমাধান হবে। তো বলছে তুমি মাকে স্বপ্ন দেখেছো, এবং তোমাকে যেমন স্বপ্ন দেখিয়েছে আমাকেও স্বপ্ন দেখিয়েছে যে এরকম দুজন আসবে, ওদের মন্ত্রপুত 4টা গজাল দিবি, বলবি 4 দিকে, মানে মা সব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এবং একটা তোমার পুটুলি টাইপের দিয়েছে, যেটা মেইন এন্ট্রান্সের ওখানে ঝোলাতে, যে কেউ আসে যাওয়া করে না, ওই পুটুলিটা যাতে দৃষ্টি দেয় আর কি, মানে চোখে যাতে পড়ে ওরকম জায়গায় রাখতে। ঠিক আছে বলছে, সব ঠিকঠাক হয়ে যাবে। তখন না উনি মানে মিতালি তখন বলছে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তখন ওনাকে বললাম কেন আমাদের সঙ্গে এরকম হলো, এত তো ভালো ইয়ে ছিল। তখন না উনি বললেন যে দেখ, উনি না ওনার ভিশন আসতো, তখন হঠাৎ ওর হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে আচ্ছা তোমার কি কারোর সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল কোনো কালে? তো ওর হাজব্যান্ড বলছে যে ওর সঙ্গে বিয়ে করার আগে ছিল, কিন্তু তখন তো আমি ওরকমভাবে ইয়ে হইনি, আর ওরও বিয়ে ঠিক হয়ে গেছিলো বলে ওকে বলেছিলাম তুমি বিয়ে করে নাও, তো ও বিয়ে করে নিয়েছে, ও ওর লাইফে মুভ অন করে গেছে, আমি মুভ অন করে গেছি। তো বলছে যে তোমার মানে ঘরে যা প্রবলেম হচ্ছে সব কিন্তু ওই করিয়েছে, আর তোমার ঘরে কিন্তু চালনা করিয়েছে, এমন কিছু চালনা করিয়েছে যে তোমার ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে হার্ম করবে। ও হয়তো ভালো নেই, এবং যখন দেখছে তুমি ভালো আছে সেটাও নিতে পারছে না, হয়তো ভাবছে এটা ওর জায়গা ছিল যেটা তোমার ওয়াইফ উপভোগ করছে, তাই ও নিতে পারছে না। এবং ইনফ্যাক্ট মিতালিকে জিজ্ঞেস করেছে তোমার কি 2বার মিসক্যারেজ হয়েছে? তখন মিতালি বলছে যে একবার তো হয়েছে, আরেকবার হয়েছে কিনা বুঝতে পারিনি, 5-6 দিন লেট হওয়ার পর আবার শুরু হয়েছিল। বলছে দেখা যাচ্ছে 2বার মিসক্যারেজ হয়েছে, সেটাও কিন্তু ওই কেন্দ্রিকে। তো উনি বললেন যে ঠিক আছে আমি যা করার করে দিয়েছি, আর মানে ওই জিনিসটা যে বললাম না এন্ট্রান্সে যে জিনিসটা লাগাতে বলেছে ওটা থাকলেই হবে, ইচ্ছে করলেও আর কোনো কিছু করতে পারবে না।
তো যাই হোক, তারপর তো বলে আস্তে আস্তে তারপর যেমনভাবে আমাদের মানে অবনতি শুরু হয়েছিল, আস্তে আস্তে কিন্তু উন্নতিও হয়েছে। এখন আমরা অনেকটাই ভালো আছি, খুবই ভালো আছি। অ্যাটলিস্ট যেই দিনগুলি দেখে এসেছি ওই দিনগুলি আর দেখতে আমার হয় না। মোটামুটি আবার দোকান ঠোকান আমরা করে নিয়েছি, এখন ঠিক আছে রুমকি দি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম ওর কি হয়েছে কিছু জানো, বলছে না, ওর ব্যাপারে না আমি জানতে চাই না আমার হাজব্যান্ড জানতে চাই। এবং মানে সত্যি কথা বলতে ও আমাদের লাইফে এক্সিস্টই করে না। তো এরকমই হওয়া উচিত হয়তো, কিন্তু কর্মের ফল, ধর্মের কল বাতাসে নড়ে, আর কর্মের ফল সবাই কিন্তু পায়। তো ভালো কর্ম করে যাও, ভালোই হবে। হ্যাঁ, অনেক সময় আমরা ভুল করে ফেলি, জানতে অজান্তে, বা বয়সটা এমনই থাকে হয়তো যে ভুল করছি অতটা রিয়েলাইজেশন হয় না, কিন্তু যখন রিয়েলাইজেশন হবে মানুষটাকে কিন্তু সরি একটা পাঠিয়ে দিও, বা সরি একটা বলে দিও যে আমার জন্য তুমি দুঃখ পেয়েছো। আমার কি মনে হয় কখনো কখনো জানো তো, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তখন হয়তো ওই জিনিসটা করা খুবই উচিত ছিল, বাট মানে আমি ওটা বলছি না, ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি না। হ্যাঁ, মানে কিছু কিছু সময় আমরা খারাপ ব্যবহার করে ফেলি, হ্যাঁ, কারোর সঙ্গে। হয়তো আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন কোনো ছেলে এরকম করে পিছে পড়ে গেল তোমার, তুমি ইয়ে করতে পারো না, তখন আ কাইন্ড অফ স্মল ইনসাল্ট, ইনসাল্ট মানে তুমি তো ওকে দুঃখই দিচ্ছ, ওটাও তো কাইন্ড অফ খারাপই না, কর্মফলই। কিন্তু তুমি ওর থেকে পিছা ছাড়াতে গিয়ে তুমি এই কাজটা করছো। তো সেই ক্ষেত্রে হয়তো আমি বলবো যে ভগবানও বুঝবে, বাট যখন মানে সব ঠিকঠাক হয়ে যাবে মনে মনে একটা সরি বলে দিও। কিন্তু হাজার হোক ও দুঃখ তো পেয়েছে, কিন্তু এটাও ঠিক কখনো কখনো এরকম স্টেপ না নিলে কিন্তু পিছা ছাড়ানোটা খুবই কষ্টকর। যাই হোক, আউট অফ টপিক বলে দিচ্ছি। তো চলো পূর্বজন্মের ঘটনায় যাই, কিন্তু ঘটনা শুরু করার আগে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা হাই বাটনটা প্রেস করবেন। আর আমি কিন্তু মঙ্গল এবং শনিবার লাইভে আসি, লাইভটা জয়েন করে নেবেন, ঠিক আছে? নেক্সট বলছি হলো তোমার, এটা পাঠাচ্ছি হলো তোমার সঙ্গীতা। হ্যাঁ, সঙ্গীতা চ্যাটার্জি পাঠিয়েছেন, হ্যাঁ সঙ্গীতা চ্যাটার্জি। তো উনি কোনখান থেকে পাঠিয়েছেন সেটা বলেননি, আর আমার যতদূর মনে হচ্ছে যে এটা ওনার সঙ্গেই ঘটনা, তাই হয়তো জায়গার নাম মেনশন উনি করেননি। তো উনি আমি বলেছেন। তো আমি একটা ঘটনা পাঠাতে চাইছি। একটা মেয়ে এরকম এরকম স্বপ্ন দেখতো। তো যাই হোক, কি বলবো আমি, সঙ্গীতার নাম দিয়ে বলবো না অনামিকা, আমি নিজে কনফিউজ, যেহেতু উনি নাম মেনশন করেননি কোন দিক থেকে পাঠিয়েছেন, কি ঘটনার বৃত্তান্ত কি, তো আমি সঙ্গীতা বলেই বলছি। তো সঙ্গীতা নাকি যখন 8 বছর বয়স তখন থেকে একটা স্বপ্ন দেখতো। স্বপ্নে দেখতো কি আমি বলছি, একটা স্বপ্ন দেখতো, যেই স্বপ্ন একটা ছেলে 16-17 বছরের একটা ছেলে, সুন্দর, ঠিক আছে, এবং একটা মেয়ে 15-16 বছর, মানে সেম এজ অলমোস্ট, ঠিক আছে। কিন্তু সঙ্গীতার যে 8 বছরের মেয়ের মুখের ফিচার্স আর 16-17 বছরের মেয়ের মুখের ফিচার্স তো আলাদা থাকবে, কিন্তু ওর পুরো মনে হতো ওই যে 16-17 বছরের মেয়েটা ওটা কিন্তু সঙ্গীতাই, ঠিক আছে, সঙ্গীতাই মনে হতো। এবং যেমন মানে ওটা দেখতো যে ওরা খুব একটা ভালো রিলেশন মেনটেন করছে, বন্ধু বান্ধব মানে খেলছে, ইয়ে করছে, খাতা লেনদেন করছে, একটা বাড়ি দেখতে পারতো, হ্যাঁ, বাড়িটার মধ্যে মানে বাড়ির পুরো স্ট্রাকচারটাও দেখতো পুরো, মানে এটা না খুব ঘন ঘন স্বপ্নটা দেখতো বলে স্বপ্নটা কিন্তু ওর মাথায় বসে গেছে। যখন সঙ্গীতার অ্যাডোলেসেন্স পিরিয়ড, ধরো বোর্ড এক্সাম দিয়েছে, তার আগে স্বপ্নগুলি কিন্তু দেখতো। তখন সঙ্গীতা একটা জিনিস, এটা কিন্তু ওর মাকেও বলেছে, মা একটা স্বপ্ন দেখি যে এরকম একরকম একটা ছেলে একটা মেয়ে। তো প্রথমে না ওর মা ভয় পেয়েছে, এখন থেকেই ছেলে মেয়ের স্বপ্ন দেখছে, কী রে আমার মেয়ের মাথায় কী ইয়ে করছে। তখন আস্তে আস্তে মানে মা ফিল করলো যে কি হলো, অনেক সময় হয়তো অবচেতন মনে আমরা সিনেমার কোনো কিছু দেখতে থাকি, ওটাই হয়তো মেয়ে দেখছে, অতটা পাত্তা উনি দেননি, মেয়ে কিন্তু বলেছিল। কিন্তু যখন 13-14 বছর একটা ওইরকম একটা মানে যৌবন আসন্ন বা যৌবন এসেই গেছে, তখন ও বুঝতে পারলো ছেলে মেয়ের রিলেশনটা কিন্তু একটা লাভ রিলেশন, লাভের ফার্স্ট লাভ তুমি বলতেই পারো। এবং ছেলেটা দেখতে খুবই সুন্দর, বোঝা যাচ্ছে মেয়েটার সঙ্গে একটা রিলেশন আছে। অ্যান্ড একটা জিনিস যেটা আর কি তোমার, ও বোর্ডের আগে একটা জিনিস দেখতে পেরেছিল, ছেলেটা খুব উদাস, ছেলেটা মানে মনমোড়া হয়ে বসে রয়েছে, কান্নাকাটি করছে, বাট মেয়েটা নেই। মেয়েটা কিন্তু তখন দেখতো না, খালি ছেলেটাকে দেখতো। আর ও যেমন ফিল করছে, স্বপ্নেই ফিল করছে মেয়েটা যেমন মারা গেছে, ঠিক আছে, মেয়েটা মারা গেছে। এবং মেয়েটার নাম ও স্পষ্ট শুনতে পেরেছিল শেফালি বলে। তো শেফালি আমি জানি না আদর্শ রিয়েল নাম কিনা, ও আমাকে শেফালি বলে সম্বোধন করেছে, শেফালি বলছে, শেফালি বলে ও কিন্তু শুনেছে, ঠিক আছে। কিন্তু মেয়েটাকে দেখছে না বা ওইরকম মৃত্যুর কোনো কিছু দেখেনি, বাট ও স্বপ্নে এটা ফিল করছে মেয়েটা মারা গেছে, অ্যান্ড ওর জন্য ছেলেটা উদাস, মানে মন খারাপ।
তো ওর বোর্ড দেওয়ার পর কিছুদিন ছুটি থাকে, তখন ওর মানে ওর বড় মাসির বাড়িতে বলেছে কিছুদিন এসে ঘুরে যা। ও কোনোদিনও ওর বড় মাসির বাড়ি কিন্তু যায়নি, ঠিক আছে। যেহেতু ছোট, ওর বাবার বিজনেস, মা যেতে পারে না বাবাকে রেখে, আর অত ছোট মেয়েকে তো দেওয়া যায় না। তো বড় মাসি বললো এখন তো তোর মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, আমার বাড়ি তো আসলোই না, আসুক না, মেয়েটা ঘুরে যাক। তো যাই হোক, ওর মামা আর কি, মামা ওকে নিয়ে যায়, মানে সঙ্গীতাকে নিয়ে যায়। এবং যাওয়ার পর বড় মাসির বাড়িতে তো বেশ, বড় মাসি খুব আদর করছে ওনার যে মেয়ে, ছেলে মেয়ে, বোনকে, কাজিন প্রথমবার এসছে, খুব এটা যা করবো ওটা করবো, যেটা হয় আর কি কাজিনদের সঙ্গে আর কি, এটা করবো ওটা করবো, অনেক রকমের প্ল্যানিং প্লটিং, ঠিক আছে। তো সঙ্গীতা না মানে একদিন মানে ওর বড় মাসির বাড়িটা একটু মফস্বল টাইপের, হ্যাঁ। তো ও না ঘুরে ঘুরে, ওদের বেশ বড় বাড়ি, বাগান বাড়ি দেখছে, এবং ঠিক নিয়ার বাই ওটা কিন্তু একটা কি বলবো পাড়া কালচার ওই জায়গাটায় আর কি, ওটা তখনও বর্তমান আর কি। তো আস্তে আস্তে না হঠাৎ না ও পাশে একটা বাড়িটা দেখে না থমকে দাঁড়ালো। কেন থমকে দাঁড়ালো? অনেকটা স্বপ্নের সেই বাড়িটার মতো দেখতে, একদম স্বপ্নের সেই বাড়িটার মতো দেখতে। ও না এরকম করে তাকিয়ে আছে, ঠিক ঠিক স্বপ্নে যেমন দেখতো, টালির চাল, একটা বড় গাছ আছে, হ্যাঁ। তারপর হলো একটা মানে স্বপ্নে একটা জিনিস দেখতো যে গরুকে যে খড় দেওয়া হয় না, খড়ের জন্য স্তূপাকৃত করা থাকে যে, ওইটা দেখতো, কিন্তু এখন কিন্তু ওটা নেই। তখন হঠাৎ ওর মানে ইয়েকে জিজ্ঞেস করছে, মানে ওর কাজিন সিস্টারকে, সঙ্গীতে জিজ্ঞেস করছে, বলছে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা মানে এই বাড়িতে কি আগে গরু থাকতো? তখন না কাজিন সিস্টার বলছে তুই কি করে জানলি? বলছে না আমার মনে হচ্ছে এই বাড়িতে গরু থাকতো। বলছে ও ওর 6-7 বছর আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি, তারপর এক এক করে গরু মারা যাওয়ার পর যা ছিল বিক্রি করে দিয়েছে, এখন আর গরু নেই, কিন্তু হ্যাঁ এককালে থাকতো। তুই কি করে জানলি? বলছে না আমার জানি না কেন, বাড়িটাকে দেখে মনে হলো এখানে গরু থাকার কথা। বলছে বা তোর ইনটিউশন তো খুব ভালো, বলে ও মানে কথা বলতে বলতে চলে এসছে। কিন্তু না ওর না মনে ধক করে উঠছে, এই বাড়িতেই কিন্তু ওই ছেলেটাকেও দেখতে পেত। তো ডেফিনেটলি এখন ছেলেটা মানে ওই ছেলেটাকে দেখতে আদৌ পাবে কিনা, এটা একটা কোয়েশ্চেন মার্ক। আর শেফালি মেয়েটা, ও মানে ও তো জানে স্বপ্নে শেফালি মেয়েটাকে যাকে দেখতো অ্যাকচুয়ালি সে ওই। তো একদিন কি হয়েছে, আরও আচ্ছা বড় মাসির আরেকটা ইনভিটেশন করার কেন দরকার, বলা ছিল যে ওনার যে মেয়ের বার্থডে পার্টি হচ্ছে, তো এইবার 12 ইয়ার্স কমপ্লিট করবে মেয়েটা। তো ওটার জন্য একটু বড় করে মানে একটু লোকজনকে বলবে, পাশের বাড়ির লোকজনকেও বলবে। তো সেদিন ফর দ্য ফার্স্ট টাইম কেক ঠেক কাটা হয়েছে, লুচি টুচি, মাংস, পোলাও সব রান্না হয়েছে। তো ওই বাড়ির থেকে এসছে, ওই বাড়ির থেকে মোটামুটি, যেহেতু এবার একদমই লাগা বাড়ি, একদমই মানে পাশাপাশি বাড়ি, তো ওদের মোটামুটি সবারই ইনভিটেশন ছিল। হঠাৎ একটা 29-30 বছরের যুবককে দেখে না ও থমকে গেল, 30-31 বলো, থমকে গেল। এবং কোথাও না কোথাও না ওর মনে হচ্ছে এই ছেলেটা ওই ছেলেটাই হবে। যদিও দেখো 16-17 বছরের চেহারার মধ্যে 30-31-এর মধ্যে ডিফারেন্স থাকে, বাট ওর কোথাও না কোথাও মনে হচ্ছে এই ছেলেটা সেই ছেলেটাই হতে হবে। এবং এই ছেলেটা মানে লাভ এট ফার্স্ট সাইট, মানে ওকে দেখে খুব ভালো লেগে গেছে সঙ্গীতার। বলছে আমি জানি না কেন প্রথমবার দেখেছি ভালো লেগে গেছে, অথচ ও কিন্তু ম্যারিড, ঠিক আছে, কোলে একটা ওর বউয়ের বাচ্চা, তার মানে ওনাদেরই বাচ্চা, ও কিন্তু ম্যারিড। অ্যান্ড ছেলেটাও না দেখেছি থমকে না আমার দিকে তাকিয়ে না চোখে চোখ নিচে নামিয়ে নিল, এবং দেখছি খানিকটা দূরে দূরে থাকছে আর কি। তখন আমার মাসিমুনি আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, এই দেখ আমি যে বলতাম আমার ভাগ্নে ওইখানে থাকে, ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো তখন মানে নমস্কার বিতরণ করলো, যেহেতু ওর থেকে তো বড়, সঙ্গীতা তো বললো নমস্কার বিতরণ করলো, তারপর বাচ্চাটাকে একটু খেলা টেলা করলো। তো তখন মানে ছেলেটি জিজ্ঞেস করছে যে কোন ক্লাসে পড়ো, বলে এবার বোর্ড দিয়ে এসছি। তো এরকম করে কথা বলতে বলতে তখন না ছেলেটা বলছে তুমি কি কোনোদিনও এখানে এসেছিলে? তো বলছে না, এবার প্রথমবার এসছি। বলছে আমার জানি না কেন মনে হচ্ছে আমি না তোমাকে খুব কাছ থেকে দেখেছি, দেখা দেখা মনে হচ্ছে। তো বলছে না আমি প্রথমবারই এসেছি। হুট করে সঙ্গীতা বলছে আমি তখন একটা প্রশ্ন করে ফেলি, সেটা কিন্তু আউট অফ মানে আমার ইন্টেনশনে ছিল না, মুখ থেকে বেরিয়ে গেছে, আপনি কি শেফালি বলে কাউকে চিনতেন? যেই শেফালির নামটা উচ্চারণ করেছি রুমকি দিয়ে, উনি না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আসেন। তো বলছে তুমি কি করে জানো শেফালি নামটা? তো বলছে কি আপনি কি চিনতেন শেফালি নামে কাউকে কি চিনতেন? তো বলছে যে তোমার তো জানার কথা নয়, তোমার যা বয়স দেখছি তোমার একদমই জানার কথা না, তুমি কি করে চিনলে শেফালির কথা? তো বলছি না জানি না, কেন যেন আমার মনে হলো তাই আর কি। বলছে না তুমি একে তো এই শেফালির কথা কারোর জানার কথা নয়, তুমি জানলে কিভাবে সেটা বলতে হবে, সত্যি কথা বলবে।
তখন বলছে যে সত্যি কথা বলবো, আপনি বিশ্বাস করবেন নাকি আমাকে পাগল ভাববেন? যদিও আমি আমার মাকে এই কথাটা বলতাম, মা বলছে হয়তো আমি সিনেমা টিনেমা দেখি, ওটাই হয়তো আমার মাথার মধ্যে ঘুরছে। তখন মানে জানি না ওই ছেলেটার মধ্যে এত কিউরিয়াসিটি কেন জাগলো যে না তুমি বলো। বলছে জানেন তো আমি যখন ছোট ছিলাম একটা স্বপ্ন দেখতাম, সেখানে আপনাকে নয়, একটা 16-17 বছরের ছেলেকে দেখতাম, কিন্তু ওই আমার না আজকে আপনাকে দেখে মনে হলো ওই ছেলেটা আপনিই হবেন। এবং একটা মেয়েকে দেখতাম, এবং ওরা খুব একটা ভালো রিলেশনে ছিল। ছোটবেলায় তো বুঝতাম না, এখন যখন বুঝতে পারি হয়তো একটা প্রণয় ঘটিত সম্পর্কই ছিল, হয় না যে টিনেজার লাভ, ওরকমই ছিল। কিন্তু পরে না আমি মেয়েটাকে দেখতে পেতাম না, কিন্তু আমি ফিল করতাম ছেলেটার খুব মন উদাস আর মেয়েটা মারা গেছে। তখন না ওর চোখ পুরো ছল ছল। তো বলছে তোমার কবে জন্ম? তো বলছে আমার ডেট অফ বার্থ এরকম এরকম এরকম। তো না ও বলছে যে তুমি যার কথা বলেছো আমরা একসঙ্গেই পড়তাম, অ্যান্ড ও আমাকে পছন্দ করতো, আমিও ওকে পছন্দ করতাম। এবং মানে 2 দিনের শরীর খারাপে, মানে ওর পেনক্রিয়াস ইনফেকশন অ্যান্ড অ্যাপেন্ডিক্সেরও কিছু প্রবলেম হওয়াতে 2 দিনে মানে ওটা আর ইয়ে করা যায়নি, মেয়েটা মারা যায়। এবং ও এতটাই ভালোবাসতো, ও কিন্তু বিয়ে করতে চায়নি। বলছে আমি জানো তো বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মা বাবা প্রেশার দিল, অ্যান্ড সত্যি তো সে তো চলেই গেছে, আমিও বিয়ে করে নিলাম। আমি না বিয়েটা করতে চাইনি, আমার না কোথাও মনে হতো কি ও আছে, কোথাও না কোথাও ও আছে। তখন না তারপর হুট করে ও এটাও বললো যে দেখো আমার তো বিয়ে হয়ে গেছে, আর আমি জানি না কেন তোমাকে প্রথম দেখে আমার হুট করে শেফালির কথাই মনে পড়েছে। আমি জানি না, আমি যদি ওর মৃত্যুর পর কোনো স্বপ্ন দেখিনি, ওকে কোনো ফিল করিনি, অথচ আমি পাগলের মতো ওকে ভালোবাসতাম, কিন্তু তোমাকে প্রথম দেখাতে আমার কেন যেন পট করে শেফালির চেহারাটাই আমার চোখের সামনে এসে গেছে। আর আমি তাই ঘরে ঢুকতে গিয়েও না আমি থমকে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি হয়তো এটা নোটিস করেছো। বলছে হ্যাঁ। তো বলছে দেখো আমার তো বিয়ে হয়ে গেছে, আমার মনে হয় আমাদের দূর দূর থাকাটাই ভালো। বলছে একদমই ঠিক বলেছেন। অ্যান্ড সত্যি সত্যি ও কিন্তু সত্যি ওর একটা ডিস্টেন্স মেনটেন করে চলতো। অ্যান্ড যেদিন হয়তো ওরা আরও 4-5 দিন পরে আসার কথা ছিল, পরের দিনই ওর মাসিকে বলে ও কিন্তু মেসোকে নিয়ে বাড়িতে চলে আসে, যাতে ওই জায়গায় নাই পৌঁছে। কিন্তু ও সঙ্গীতা এটাও বলছে আমি জানি না কেন, এটা পূর্বজন্মের কিছু ছিল, আমি কিন্তু ওকে ভুলতে পারছি না। আগে জানো তো ওর যে স্বপ্নের দেখা চেহারাটা ওঠাই চোখে ভাসতো, কিন্তু জবের থেকে ওকে ওই অবস্থায় দেখেছি, যদিও সে একজনের হাজব্যান্ড, আমি ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখিনি। একটা চিঠি এসছিল আমার নামে, প্রেরক করিনি, এটাই লেখা ছিল ভালোই ছিলাম, আবার দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে, পাবো না জেনেও, তথাপিও কেন পাওয়ার ইচ্ছে, ওইরকম টাইপের কিছু লিখেছে। কিন্তু ও এটা রেসপন্সও করেনি, যেহেতু সে একজনের হাজব্যান্ড। যাই হোক, উনি তো কমিটমেন্ট করে দিয়েছেন, যদি সত্যি ওয়েট করতেন তখন ভেবে দেখা যেত, ভেবে তো ওয়েট তো করেননি, কমিটমেন্ট তো করে দিয়েছে। তো যাই হোক, বলছি আমি এটার উত্তর জানি না, ওর মেয়েটা তো আমার মনে হয় আমিই ছিলাম। মানে এটা কি কোইন্সিডেন্স? শেফালি তাহলে আমার মাথায় কেন এসেছে? আর আমি সত্যি কথা বলতে পারি, আমি জীবনে আমার বড় মাসির বাড়িতে ওই প্রথমবার গেছি, আমার মায়ের সঙ্গে, আমি কারোর সঙ্গে যাইনি। বড় মাসি আমাকে যথেষ্ট ভালোবাসতো, বলতো যেতে, কিন্তু যাওয়া হয়নি। প্রথমবার গেছে, আর প্রথমবার গিয়েই যে আমার সঙ্গে এরকম ইনসিডেন্ট হবে নাকি, এটা আমার মনে হয় যে ইউনিভার্সের কোনো একটা, যেহেতু আমি এত স্বপ্নটা দেখে এতটাই ফ্রাস্ট্রেটেড ফিল করতাম যে কাকে দেখছি, কেন দেখছি, মনে মনে খালি প্রশ্ন উঠতো। ইউনিভার্স হয়তো আমাকে এক ঝলকে দেখিয়ে দিল যে কি ছিল, মেবি যে কোনো কিছু হতেই পারে। তো আমি সঙ্গীতাকে বলবো হ্যাঁ সঙ্গীতা হতেই পারে। আর আমার কি বলবো, আমার না খারাপও লেগেছে, মানে বাট ইউনিভার্স কানেক্ট করেছে, এটাও বেশ মজা, মানে একটা নতুন তথ্য জানতে পারলাম, ভালোও লেগেছে, মিথ্যা কথা বলবো না, ভালো লেগেছে। হ্যাঁ, সব কথা একটা কথাই বলবো যে মনটাকে কন্ট্রোল আমাদের হাতেই করতে হবে, এবং করবে, যেহেতু জানো যে ব্যাপারটা অন্য দিকে। আর ডেফিনেটলি সেই ওয়াইফটা তো হাজব্যান্ডকে খুব ভালোবাসে, ও তো বেচারি জানেও না এসব কথা। আর এটা তো তোমরাও তো এটাতে কি বলবো, যেহেতু আগের কানেকশনটা বন্ড হয়ে গেছে। যাই হোক, আমার দারুণ লেগেছে, ইউনিকও লেগেছে। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। তোমরা যারা ঘটনা পাঠাতে চাইছো পাঠিয়ে দিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো বলেই দিয়েছিলাম, 8011006740, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আর জীবনের 1001 গল্পও দেখতে ভুলো না। আজকে এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।